প্রিয় রাজি হয়ে যায়। তিয়াস ও দিশাকে নাকের পানিতে ডুবিয়ে ছাড়ছে আয়ন ও প্রিয় আজ। লাস্ট মুহূর্তে তিয়াস নিরাশ হয়ে খেলাই ছেড়ে দিল, আর প্রিয় জিতে গেল। ও এত খুশি ছিল যে আয়নকে আচানক জড়িয়ে ধরল। আয়ন এসব এই সময় মোটেও আশা করেনি, তাও আবার প্রিয়র থেকে। আয়নের ঘেমে যাওয়া শরীরটি প্রিয়র ঘর্মাক্ত শরীরের সাথে একদম লেপটে গেল। আয়নকে দিশাহারা করতে প্রিয় শরীরের একটু স্পর্শই যথেষ্ট ছিল, আর সেখানে প্রিয়র সমস্ত ভার এখন আয়নের উপর। আয়ন সত্যি বুঝতে পারছে না কি করবে। আসলে প্রিয় নিজেও বুঝতে পারেনি ও কি করেছে। ঘটনাটা আচানকই হয়। ও নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিল না। এদিক দিয়ে তিয়াস আর অনেক একে অপরকে চোখ টিপ মারল। তার মানে তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। প্রিয় স্বাভাবিক হচ্ছে। প্রিয় যতটা স্বাভাবিক হবে, আয়নের প্রিয়কে পেতে ততই সহজ হবে, যেমন আজ হলো। ভাইয়ের মুখে তৃপ্তিময় হাসি বলে দিচ্ছে ভাইয়ের মনের কথা। আর ভাইয়ের এই হাসির জন্য সব কিছুই করতে রাজি ওরা। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলমলায়া আমায় পোড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলমলায়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদ চিনে না, আমারে সূর্যও চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চিনে না। এখন তো চাঁদ চিনে না, আমারে সূর্য চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চেনে না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলমলায়া আমায় পোড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলমলায়া আমায় পোড়াইলি। ঝিলের পাশে ছাউনি দিয়ে ঘেরা বৈঠকখানাতে বসে কয়েকজন ছেলেমেয়েদের গানের আসর চলছে। আয়ন নিজেও তাদের গান খুব উপভোগ করছে এই নিস্তব্ধ রাতে। মুখ ঘুরিয়ে প্রিয়র দিকে তাকিয়ে দেখে ওর প্রিয়সী ওর এক হাতের উপরে শুয়ে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আয়ন হেসে দিল। চাঁদের আলোয় প্রিয় সারা মুখে ভরে আরো বেশি স্নিগ্ধ লাগছে। মনে হয় এই মাত্র জ্যোৎস্না স্নান করে এই নারী ধরণীতে নিজের পদার্পণ করেছে। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, তাই আয়ন ও প্রিয়কে কোলে তুলে নিয়ে নিজেদের কোটেজের দিকে পা বাড়ালো। দূর থেকে আয়নের প্রিয়কে এইভাবে দেখে হাত দিয়ে ইশারা করলো ছেলে মেয়েগুলো। পারফেক্ট ছুটি। আয়ন হেসে দিল। মনের ভেতর অনেক বাসনা তো জাগ্রত হচ্ছে এই পূর্ণিমা রাতে, কিন্তু আয়ন জানে প্রিয় এখনো রেডি না মন থেকে আয়নকে সব সঁপে দিতে। তাই আয়নকে নিজের অনুভূতিগুলো সামলাতে হবে, যতদিন না প্রিয়কে এই অনুভূতির সাথে পরিচিত করিয়ে দিতে পারে। তিয়াস অনিকার দিশা চলে গেছে বিকেল হতেই, কিন্তু আয়ন প্রিয়কে নিয়ে রয়ে গেল রিসোর্টে। কাল সকালে চলে আসবে বাড়িতে, সবাইকে বলে দিতে বলল। জীবন আর পরিবর্তন একে অপরের পরিপূরক। যেখানে জীবন আছে সেখানেও পরিবর্তনও আছে। আর এই পরিবর্তনের সূত্রকার অতীতকে ঘিরে শুধু হয়। অতীত হলো এই পরিবর্তনের চাবিকাঠি। তাই বলে অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না। অতীতে হয়তো তুই অনেক কষ্ট পেয়েছিস, ছেঁকা খেয়ে বোকা হয়েছিস, পরীক্ষায় লাড্ডু পেয়েছিস, প্রিয়জনের প্রিয়জনদের কাছে বারবার ধোঁকা খেয়েছিস। কিন্তু এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এসবের কারণে নিজেকে দমিয়ে রাখা, হতাশ হওয়া, সবকিছু শেষ এসব ভাবা। যেখান থেকে সবকিছু শেষ হয় সেখান থেকে শুরুটাও হয়। আর তখনই ভুলগুলো শুধরানোর সুযোগ এসে পড়ে জীবনে। জীবনে হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না। প্রিয়জনগুলো চলে যাওয়া মানে জীবন মূল্যহীন নয়। মনে রাখতে হবে, বিধাতা যা করে বান্দার ভালোর জন্যই করে। উনি এক দরজা বন্ধ করলে রহমতের আরেক দরজা অবশ্যই খুলে দেয়। তাহলে হতাশ হয়ে কি হবে? মনে রাখতে হবে, খেলার শুরুতে 4 উইকেট পড়ে যাওয়া মানে এ নয় খেলা শেষ বা হেরে যাওয়া। পুরোটা খেলা ধৈর্যের সাথে দেখা, হার বা জিত যাই হোক তাকে সহায়ত অ্যাকসেপ্ট করা। জীবনটা কোনো টিভি সিরিয়াল নয় যে 2-4 পর্বে কাহিনী শেষ করে দিতে পারবে। জীবন যতদিন থাকবে জীবনকে উপভোগ করে চালিয়ে যেতে হবে। যাই হোক জীবনে অনাক্ষিত বা আক্ষিত সবকিছু দৃঢ়তার সাথে মানিয়ে নিতে হবে। জীবন কিন্তু এটাই প্রিয়। আর এই জীবনে কখন কার গাড়ি চলার পথে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারি না। এই ছোট্ট জীবনে মান অভিমান চলবে,
তাই বলে তা সারা জীবন বহন করা বোকামি ছাড়া আর কিছুই না। মানুষ মানেই ভুল, কোনো মানুষই পারফেক্ট না, আয়ান্দাও না। তাই হয়তো রাগের মাথায় অনেক ভুল করে ফেলেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তোকে এটাও মানতে হবে, এই আয়ান্দাই এই আয়ান্দাই তোকে সব থেকে বেশি আগলে রেখেছিল। তোর চাওয়া কোনো কিছু অপূর্ণ রাখেনি, কিন্তু হয়তো অপরিণত তুই আয়ান্দার চাওয়াটা, তার চোখের ভাষাটা কখনো বুঝিসনি। ভালোবাসার মানুষটিকে কারো হাতে দেখা সহজ না, তাও আবার যেমন তেমন ভালোবাসা না। আয়ান্দা বারবারই তোর প্রতি অনেকটা অবসেট, পজিটিভ ছিল, ইনসিকিউরিটিও ছিল। তাই তো তোর আর রুহানের সম্পর্কটা মেনে নিতে পারিনি। জানিস, সেদিন তোর বাসা থেকে রাগ করে এসে আয়ান্দা নিজেকে 3 দিন ঘরে বন্দি করে রেখেছিল। আমরা অনেক চেষ্টা করেও আয়ান্দা রুম থেকে বের করতে পারিনি। শেষ মুহূর্ত কিছু বুঝতে না পেরে তোর বাড়িতে ছুটে এসেছিলাম। আমরা ভেবেছিলাম তুই পারবি এই মুহূর্তে আয়ান্দাকে রুম থেকে বের করতে, কিন্তু তোর বাড়ি তালা দেখে সব আশা শেষ হয়ে গেল সেদিন। 3 দিন পর ভাই যখন রুম থেকে বের হলো, তখন তার হাতে ছিল একটা ল্যাকেজ। কারো সাথে কোনো কথা না বলে আয়ান্দা সেদিন দেশ ছেড়েছিল। শুধু যাওয়ার আগে মায়া আপুকে বলে গিয়েছিল, আমি ইতালি চলে যাচ্ছি, তোমরা আমাকে কিছুদিন ফোন করে ডিস্টার্ব করবে না, আর ভালো থেকো। এরপর 6 মাস আয়ান্দা বাড়ির কারোর সাথে কোনো কথা বলিনি। ফোনে অনেকবার আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হওয়া ছাড়া কিছু পাইনি। জানিস, শুধু তুই একা কষ্ট পাসনি প্রিয়, আয়ান্দাও পেয়েছে। হয়তো বলবি তোর থেকে কম, কিন্তু আয়ান্দার এই কষ্টটাই আয়ান্দাকে পুড়িয়ে শেষ করার জন্য যথেষ্ট ছিল। ভুল শুধু দাদার ছিল না, তোরও সমান তালে ছিল। তুই তো একবার দাদার কথা চিন্তা করিসনি, খুলে বলার চেষ্টা করিসনি কোনো কিছু, রোহানের কথাও লুকিয়েছিস। তাহলে তোর কোনো অধিকার নেই আয়ান্দাকে শাস্তি দেওয়া। প্রিয় নিশ্চুপ। কিছুক্ষণ চুপ থেকে তিয়াশা আবার বলা শুরু করলো। দাদা যেদিন তার ভুল বুঝতে পারে, সাথে সাথে বাংলাদেশ ব্যাক করে আর এসে তোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এরপর তোর বারবার আয়ান্দাকে ফিরিয়ে দেওয়া, এবার দাদা মেনে নিতে পারিনি। মনের ভিতর তোকে পাওয়ার একটা জিদ চেপে ধরে, তাই তো আবার একটা ভুল করে বসে রাগের মাথায়। প্রিয় আবার ছলছল চোখে তিয়াশার দিকে তাকায়। তার মানে তোমরা জানতে সেদিন অয়ন্দা হোটেলে? প্রিয়কে আর কিচ্ছু বলতে না দিয়ে। না, আমরা আগে জানতাম না, পরে জেনেছি। সেটা যেভাবেই হোক, তাই তো অবস্থা বুঝে মায়াদিকে সেদিন আমরাই নিয়ে গেছিলাম। কিন্তু আমি এসব ভুলতে পারি না ভাই। প্রিয়র কান্না এসে গেল, গলাটা ধরে গেল। ভুলতে না পারলে এগোবে কিভাবে? সারা জীবন সম্পর্কটাকে এভাবে ঝুলিয়ে রাখবে? প্রিয় বোন আমার, সময় মরীচিকার মতো, সঠিক সময় সঠিক কাজ না করলে পরে পস্তাতে হবে। কিন্তু অয়ন্দা যা করেছে সেটা গুনাহ, আমাকে অপবিত্র করেছে। জানি, কিন্তু সে আয়ান্দাই তোদের সম্পর্কটাকে পবিত্র নাম দিয়েছে। আমি আয়ান্দার হয়ে সাফাই করছি না। আয়ান্দা যা করেছে তা একদম অনুচিত, কিন্তু প্রিয়, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তো স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাহলে তুই কেন পারবি না, যেহেতু আয়ান্দা এখন অনুতপ্ত? প্রিয় কিছুটা বিস্মিত হয়ে তিয়াশার দিকে তাকিয়ে আছে। দাদাকে মাফ করে দে, নিজেদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ করে দে, দাদাকে একবার আপন করে নে। কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করতে হয়, আর পাপ পুণ্যের হিসাব রাখার আমরা কে? তার জন্য উপরওয়ালা আছে তো, আল্লাহর উপর ছেড়ে দে সব। আয়ান্দার ভিতরে যদি কোনো ময়লা থাকে, তাহলে তার শাস্তি উপরওয়ালাই দিবে, তোকে ভাবতে হবে না। প্রিয় নিশ্চুপ। বোন আমার, আমি তোর খারাপ চাই না, আয়ান্দাকে ভালোবাসি, তার মানে এই নয় তোর খারাপ চাইব। তুই শুধু এক কদম বাড়া, আয়ান্দা নিজেই তোকে কাছে টেনে নেবে। তোর জন্য আয়ান্দার ভিতরে ছটফটানি আমরা দেখেছি প্রিয়। দয়া কর আমার ভাইটার উপর,
মাফ করে দে। প্রিয় উত্তরে কিছুই বলল না। হঠাৎ দাঁড়িয়ে ঝিলটির আরো একটু কাছে চলে গেল। তিয়াসও প্রিয় ঝিলের পাশে বসে এতক্ষণ কথা বলছিল। নিজের জীবনের এতটুকু বয়সে এত কিছু ঘটে যাওয়ায় প্রিয় কোনো সিদ্ধান্ত মন থেকে নিতে পারে না এখন। অনেকটা দ্বিধায় ভুগছে প্রিয়। হঠাৎ কারো হাসি শব্দে প্রিয় পেছন ঘুরে তাকায়। আর তখনই প্রিয় চোখ পড়ে লম্বা এবং সুবিশাল বডির অধিকারী সুদর্শন পুরুষ আয়নের দিকে। প্রিয় যেন হঠাৎ থমকে যায়। নিজেই মনে মনে বলে ওঠে, নিঃসন্দেহে অয়নদা একজন সুদর্শন পুরুষ। না জানি কত মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ছেলেটি। আর এই হাজার মেয়েরা শুধু আমাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, আমাকে কোনো রাজ্যের রাজকুমারীর মতো ট্রিট করে সর্বদা। প্রিয়র মুখের উদাসীনতা মুহূর্তেই কেটে গেল এসব ভেবেই। প্রিয়র মুখে এক চিলতে হাসি এসে পড়ে। আসলে কিছুক্ষণ পর তিয়াস অনেক দিশা চলে যাবে। আয়নের কাছে বিদায় নিয়ে যখন প্রিয়কে খুঁজতে গেল, তখন ইতিহাস লক্ষ্য করলো প্রিয় ঝিলটির পাড়ে একা বসে আছে। অনেকের দিশাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তিয়াস এসে বসলো প্রিয়র পাশে। আনমনা হয়ে বসে থাকার কারণে প্রিয় বুঝতে পারেনি প্রথমে, কিন্তু তিয়াসের শান্ত কণ্ঠ প্রিয়কে সম্বিত ফিরতে বাধ্য করলো। আর তখনই তিয়াস প্রিয়কে উদ্দেশ্য করে এসব বলল। তিয়াস জানে না প্রিয়র মাথায় কিছু ঢুকছে কিনা, কিন্তু ভাইয়ের খুশির জন্য তিয়াস বারবার চেষ্টা করে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। প্রিয় আর আয়নের সম্পর্ক স্বামী স্ত্রীতে পরিণত না হলেও এই কয়দিনে প্রিয় অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে আয়নের সাথে। আয়ন কলেজে ভর্তি করে দেওয়ার পর প্রিয়র লাইফটাও আগের মতো নর্মাল হতে লাগে। আয়ন যেন ওর হারানো প্রিয়কে আবার ফিরে পাচ্ছে, অন্তত চেষ্টা তো করছে। তাই তো আয়নও এই কয়েকদিনে জোর করে প্রিয়র কাছে যেতে একটা বারও চেষ্টা করেনি, যার কারণে প্রিয় আয়নকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। প্রতিদিন আয়নে প্রিয়কে কলেজে ড্রপ করে দিয়ে অফিসে যায়, আর আসার সময় বাড়ির কারে নিতে যায়। প্রিয়র গাড়িতে করে আসা যাওয়া একদম পছন্দ না, কিন্তু কি করবে, বেচারি আয়নের ভয়ে কিচ্ছু বলতেও পারে না। আজ প্রিয় আয়নকে বলে দিশাকে সাথে নিয়ে কলেজ শেষ করে মার্কেটে এসেছে কিছু কেনাকাটি করার জন্য। বাকি সব মেয়েদের মতো প্রিয়রও মার্কেটিং করতে খুব ভালো লাগে। প্রিয়র মতে মার্কেটই এমন একটি জায়গা যেখানে প্রিয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে বিনা টেনশনে। দিশাকে নিয়ে লেডিস কর্নারে ঘুরতে ঘুরতে হঠাৎ প্রিয় চোখ পড়লো জেন্টস কর্নারের সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের উপর। মুহূর্তেই প্রিয়র মাথা গরম হয়ে গেল ছেলেটিকে দেখে। সাথে সাথে চোখ সরিয়ে ফেললো। ছেলেটি আর কেউ না, রোহান ছিল। মন তো চাইছে সামনে গিয়ে থাপড়াইতে থাপড়াইতে এই শয়তানটার গাল ফাটিয়ে ফেলি, কিন্তু নিজেকে সামলিয়ে ফেললো পরক্ষণেই প্রিয়। কারণ অয়নদা জানতে পারলে আমাকে চিবিয়ে খাবে, তাও আবার নুন মরিচ ছাড়া। নানা প্রিয়, কেটে পড়। এটা তোর অতীত, আর অতীত বর্তমানকে নষ্ট করতেই সামনে আসে। আর আমি কোনো অতীত আমার লাইফে চাই না আর। প্রিয় ঘুরে হাঁটা ধরলেই হঠাৎ কানে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। আর তখনই প্রিয় থমকে দাঁড়িয়ে যায়। তার মানে রোহানও প্রিয়কে দেখে ফেলেছে। এই মুহূর্তে প্রিয়র কি করা উচিত বুঝতে পারছে না। প্রিয় চিন্তা শক্তির মাঝে ব্যাঘাত ঘটিয়ে আবারও পরিচিত কণ্ঠটি কানে এসে বাড়ি খেল, তবে এবার অনেক কাছ থেকে। প্রিয় আস্তে আস্তে পেছন ঘুরল, দৃষ্টি নিক্ষেপ করলো ব্যক্তিটির উপর। সামনের ব্যক্তিটির চোখ দুটো প্রিয়র দিকেই তাকিয়ে আছে। কেমন আছো প্রিয়? প্রিয় নিজেকে মুহূর্তেই শক্ত করে নিল। অনেক হয়েছে, আর পালানোর কোনো মানেই হয় না। তাছাড়া আমি এমন কোনো অপরাধ করিনি যে আমাকে মুখ লুকিয়ে পালাতে হবে। অতীত যেমনই হোক, তাতে ফেস করতে শিখতে হবে আমাকে, তাহলে জীবনে হতাশ হতে হবে না। এইসব ভাবনা নিজেই নিজেকে সামলে নিয়ে বললাম, ভালো আপনি? এই প্রশ্নের উত্তর রোহান আর দিল না। আমরা কি বসে কথা বলতে পারি? না না, আমার দেরি হয়ে যাচ্ছে। দ্রুত উত্তর দিল প্রিয়। আমি এখন আসছি। আশাহত হলেও তা প্রকাশ করলো না রোহান। প্লিজ প্রিয়, জাস্ট 5 মিনিটের জন্য। শপিং মলের কফি শপের সাইডে বসে আছে প্রিয় আর রোহান। দিশাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে প্রিয়। প্রিয়র মুখে বিরক্ত আর চিন্তার ছাপ। কেন? প্রিয় নিজেও জানে না। যে মানুষটিকে প্রিয় খুঁজতে এতদিন, আজ সেই মানুষটি ওর সামনে বসে আছে, অথচ প্রিয় সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। প্রিয় বারবার মোবাইল চেক করছে, কারণ আয়ন মেসেজ করেছে ও নিজে আসছে প্রিয়কে নিতে। তাই প্রিয় আয়নের ফোনের অপেক্ষা করছে। ওর আর কোনো দিকে মন নেই আপাতত। রোহান ব্যাপারটা খেয়াল করেছে, কিন্তু কিছুই বলল না, কারণ সেই অধিকারটি যে আর নেই এখন। তাই নীরবতা ভেঙে রোহানি বলা শুরু করলো, আমি সরি প্রিয়। প্রিয় এবার রোহানের দিকে তাকালো, বিস্মিত চোখে প্রশ্ন করলো, কেন? রোহান মাথাটা নিচু করে, আমি জানি আমি তোমার অপরাধী। তোমাকে না বলে হঠাৎ করে আমার চলে যাওয়াটা উচিত হয়নি। আসলে আমি নিরুপায় ছিলাম। তুমি জানো, আমার একটা স্বপ্ন ছিল গায়ক হবার।
হঠাৎ চোখের সামনে নিজের স্বপ্নটাকে পূরণ হতে দেখে কিছুই খেয়াল করিনি। অনেক বড় মিউজিক ডাইরেক্টর আমাকে তার অ্যালবামে গান গাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু তার শর্ত ছিল কন্ট্রাক্টের এই 1 বছর আমি না বিয়ে করতে পারবো, না প্রেম। তাদের সাথে আমার এই নিয়ে কন্ট্রাক্ট হয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি তখন। কিন্তু 1 বছর পর আমি তোমার এলাকায় গিয়ে দেখি তুমি আর নেই। আশেপাশে জিজ্ঞেস করেও তোমার খোঁজ পাইনি। এরপর তোমার সাথে কি হয়েছে জানতে পারি। আমি আসলেই মন থেকে দুঃখিত প্রিয়। প্রিয় কিছুটা বিরক্ত হচ্ছে রোহানের এমন দেবদাস মার্কা কথায়। কিন্তু কেন? কিছুদিন আগেও প্রিয় রোহানের জন্য কিছু অনুভব করত। মন দ্বিধায় ভুগত আয়ন আর রোহানকে নিয়ে। ওর মন বারবার জানতে চাইতো রোহান কেন এমন করলো। অথচ আজ আজ প্রিয়র এসব শুনতে একদমই ভালো লাগছে না। আজ তো রোহানের সাথে বসে কথা বলতে অড লাগছে প্রিয়র। কিন্তু কেন এত পরিচিত এই মানুষটিকে অপরিচিত লাগছে? প্রিয় আর রোহানকে টলারেট করতে পারবে না, তাই কিছুটা বিরক্তিকর কণ্ঠে বলল, হয়েছে আপনার, নাকি আরো কিছু বাকি আছে? আর থাকলেও আমি শুনতে রাজি না। আর তখনই প্রিয়র ফোনটা বেজে উঠল। প্রিয় তড়িৎ গতিতে ফোনটা কানে ধরে। আই এম কামিং 2 মিনিট। ফোনটা কেটে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও কিছু একটা ভেবে আবার থেমে যায়। পেছনে ঘুরে রোহানকে উদ্দেশ্য করে বলে, ইউনো রোহন, আপনি একটা স্বার্থপর বেইমান। ভালোই হয়েছে আপনার আর আমার সম্পর্ক আগে বাড়েনি, হলে ভবিষ্যতে নিজের স্বার্থের জন্য আপনি আমার সাথে যে আর কি কি করতেন তা ভাবতেও ভয় লাগে। কিন্তু এখন আর আমার এসব নিয়ে কিছু যায় আসে না। তবে আমার সাথে অন্যায় করার মূল্য আপনি একদিন পাবেন, খুব করে পাবেন। আমি সেটা দেখার অপেক্ষায় থাকবো। প্রিয় এসব বলেই দৌড় দিল পার্কিং এর দিকে। কারণ আয়ন বাইরে দাঁড়িয়ে আছে। দেরি হলে আয়ন নিজেই প্রিয়কে খুঁজতে চলে আসবে। তখন আরেক ভেজালে পড়তে হবে। তার আগেই প্রিয় আয়নের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। প্রিয়র মন আয়নের দিকে যে ঝুঁকে যাচ্ছে, বোকা প্রিয় সেটার আভাস এখনো পায়নি। ঘুমন্ত দিশাকে দেখে তিয়াস আরো একবার মনে হয় প্রেমে পড়ে গেল। ডিনার শেষ করে ওরা গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই দিশার চোখ লেগে গেল। গাড়ির মিরর নামানো বলে বাতাসে দিশার অবাধ্য চুলগুলো উঠছে। আর তিয়াস গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তার ঘুমন্ত পরিটাকে দু চোখ ভরে দেখে নিচ্ছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তিয়াস মুচকি হাসল। কারণ ডিনারে নিয়ে যাওয়ার জন্য দিশাকে এক প্রকার জোর খাটিয়ে এই বাড়ি থেকে বের করতে হয়েছে তিয়াসকে। তিয়াসের সাথে ডিনার করতে দিশা কিছুতেই যাবে না, তাও আবার এত রাতে। যেখানে দিশা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না, সেখানে নাকি ফাজিলটার সাথে ডিনারে যাবে? অসম্ভব। দিশার এখনো সেই কোনো সময় আসেনি। নিজের সাথে নিজেই কিছুক্ষণ বকবক করলো দিশা। তাই তো তিয়াসকে মানা করেই দিশা বিছানায় উপর হয়ে শুয়ে পড়তে লাগলো হুমায়ুন আহমেদের দারুচিনি উপন্যাসটি। গল্পের প্রতি একটু বেশি ঝোঁক দিশার। বিভিন্ন রাইটারের গল্প উপন্যাসগুলো পড়তে দিশার খুব ভালো লাগে। বলতে গেলে এগুলোই ওর পরম বন্ধু, যা ওকে কখনো নিরাশ করে না, ধোকাও দেয় না। তাই এদেরকে ভরসা করা যায়। হঠাৎ দিশার অনুভব হলো রুমে ও ছাড়াও কেউ আছে। মুখ ঘুরিয়ে দেখবে তার আগে রুমের লাইট বন্ধ হয়ে পুরো রুমটি অন্ধকারে ছেয়ে যায়। দিশার যেহেতু অন্ধকারের ফোবিয়া আছে, তাই ও খুব বিচলিত হয়ে ফোন খুঁজতে লাগে। কয়েক সেকেন্ড সময় দিশার অবস্থা খুব খারাপ হতে থাকে। হালকা ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও দিশা ঘামছে। ফোন না পেয়ে দিশা দরজা থেকে ছুটতে গেল, কিন্তু দরজা খোলার আগে একজোড়া হাত দিশাকে ধরে ফেললো। মুহূর্তে দিশা ভীষণ ভয় পেয়ে গেল। হাতটা দ্রুত বিট করতে লাগলো, যা কিছুটা অস্বাভাবিক। দিশা চিৎকার দেওয়ার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। মনে মনে আল্লাহকে স্মরণ করে সামনের ব্যক্তিটিকে নিজের মধ্যে বাঁচিয়ে থাকা সামান্য শক্তি দিয়ে আঘাত করতে লাগলো। কিন্তু হঠাৎ কিছু জ্বলে উঠল। গ্যাস লাইটারের হালকা মৃদু আলোতে সামনে দাঁড়িয়ে থাকা তিয়াসের মুখটা চলচল করছে। তিয়াসকে দেখে দিশা কিছুটা স্বস্তি পেলেও তা মুখে স্বীকার করলো না। তাই কপট রাগ দেখিয়ে চোখগুলো বড় বড় করে তিয়াসকে একটা ধমক দিল সাহস করে। এটা কি ধরনের অসভ্যতা? এক্ষুনি আমার হার্ট ফেল হয়ে যেত। আর 1 মিনিট, আপনি রুমে আসলেন কি করে? আমি তো সব লাগিয়ে রেখেছিলাম। সেটা জানা কি খুব বেশি ইম্পর্টেন্ট দিশা পাখি? নো, আমি মনে করি না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখন আমার সাথে থাকার কথা। তাহলে তুমি এখানে বসে কি করছো? আমি এত আশা করে দুজনের জন্য এত কিছু আয়োজন করলাম, আর তুমি আমার আশার মাঝে পানি ঢেলে দিলে। খুব নির্দয় তুমি দিশা, খুব। দেখুন। দেখছি তো, এই দেখো আমি এখনো তোমার দিকে তাকিয়ে আছি। উফ, দিশা কিছুটা বিরক্ত হয়ে, কেন বুঝতে পারছেন না? আমার দ্বারা আর প্রেম হবে না। একবার করেই স্বাদ মিটে গেছে, আর চাই না আমার। ওইটা প্রেম ছিল না দিশা পাখি, ওইটা জাস্ট তোমার আবেগ ছিল।
বাচ্চাকালে এমন আবেগ অনেকেই নিজেকে জড়িয়ে ফেলে, তাই এটাকে সিরিয়াস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিশাকে টেনে নিজের কাছে এনে তিয়াস। প্রেম কি তা আমি তোমাকে বুঝাবো। প্রেমের অমিত স্বাদ আমি তোমাকে গুলিয়ে গুলিয়ে একটু একটু করে খাওয়াবো, আর তখন তুমি নেশায় পড়ে যাবে। তিয়াস আরো একটু কাছে এসে তিশার কানে ফিসফিসিয়ে, এই তিয়াসের নেশায়। আর এই তিয়াসের নেশায় যখন মাথায় চড়বে না পাখি, তখন মাথা হ্যাং হয়ে যাবে। তখন না পারবে ছাড়তে, না পারবে ভুলতে, না চাইতেও ভালোবেসে ফেলবে তখন। দিশা শুকনো এক হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।